উনি কিন্তু একবারও বলেননি যে এই গণ অভ্যুত্থান বিএনপির দ্বারা হয়েছে, বা উনি একবারও কোনো দলের নাম স্পেসিফাই করে বলেন। উনি বলেছেন আমাদের সবার, ছাত্র জনতা, সাধারণ মানুষ, যারা বিএনপি করে কিংবা বিএনপি করে না, যারা হয়তো বিএনপিকে কোনোদিন ভোট দেয় নাই, ভবিষ্যতেও ভোট দেবে না, তারাও কিন্তু সবাই এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং এটা আমাদের সম্মিলিত সংগ্রামের একটা ফসল। সো এটা আমি আশা করব যে কোনো রাজনৈতিক দলই দাবি করবে না এটা কেবলমাত্র তাদের। তবে হ্যাঁ, বিএনপি যেহেতু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বিএনপির ছাত্রদল যেহেতু লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, স্টুডেন্ট উইং, তাদেরও অনেক সদস্য সংখ্যা, সো হয়তো দেখা যাবে প্রপোর্শনেটলি হয়তো ছাত্রদল বেশি, কিন্তু তারা কিন্তু ছাত্রদল হিসেবে ওখানে গেছে তেমনটি নাও হতে পারে। কিংবা শিবির যারা করেন তারা যে শিবিরের পরিচয় গেছেন তা না, সকলেই আম জনতার পরিচয়। আপনার নিশ্চয়ই মনে থাকবে আমি নিজেও কিন্তু সেখানে সামিল হয়েছিলাম, আমি বারবার বলেছি যে আমি কোনো দল থেকে আসিনি। তার একটা বড় কারণ কি জানেন, ওই সময় যদি আমরা বলতাম যে আমরা বিএনপি থেকে এসেছি, আন্দোলনটাকে ক্র্যাকডাউন করে ফেলতে হাসিনার 1 সেকেন্ডও সময় লাগতো না, হাসিনা জাস্ট ব্রাশ ফায়ার করে দিত। সো ওই সময় দলীয় পরিচয়টা কোনোভাবেই ব্যবহার করবার কোনো উপায় ছিল না। বাট আমরা সবসময় এটাকে স্বীকার করি, এটা বাংলাদেশের গণমানুষের একটা আন্দোলন, এবং ক্রেডিট দিতে বা যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিতে বিএনপি কিন্তু দল হিসেবে কখনোই কার্পণ্য করে না। আমাদের 31 দফা দেবার পরে যে গণ অভ্যুত্থান এবং সেই পরবর্তী মানুষের আশার যে পারদ, সেই পারদটা একেবারে নেমে যেতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আমরা যখন নতুন প্রজন্মর যারা লিড দিয়েছে গণ অভ্যুত্থানকে, তাদের নানান রকম কার্যকলাপ একটার পর একটা আমাদের সামনে আসা শুরু করলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করলাম যে যেই নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন সমাজ, নতুন মানুষ, নতুন নেতা, এই স্লোগানগুলো দিয়ে যারা তাদের যাত্রা শুরু করেছে, তারা 8 মাসের মধ্যে 400 কোটি টাকার মালিক হয়ে গেল, কিংবা রূপায়ণ টাওয়ারের মতন একটা এক্সপেন্সিভ জায়গায় উইদাউট এনি নোয়িং সোর্স অফ ইনকাম তাদের অফিস তৈরি হয়ে গেল। শুভাকাঙ্ক্ষীরা তাদের ডোনেট করছেন বলে তারা দাবি করছে, কিন্তু সেই শুভাকাঙ্ক্ষীদের তালিকা আমরা জানতে পারলাম না, ঠিক যেমন গত 54 বছরে আমরা আসলে কোনো রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষীদেরই তেমন করে জানতে পারিনি, বিএনপিরও জানা যায়নি কারোরই। আমি ঠিক এটাই বলছি, কারো নাম স্পেসিফাই করা দরকার নেই, 54 বছরে আমরা কারোর জানতে পারি নাই। কিন্তু যেই দলটি পরিবর্তনের ইউএসপি নিয়ে যাত্রা শুরু করেছে, সেই দলটির কাছ থেকে তো আরো অনেক বেশি স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি বাংলাদেশের মানুষ আশা করেছিল। তো আপনি যদি অভ্যুত্থান পরবর্তী আশা এবং স্বপ্নের কথা বলেন, সেটি আসলে ঠিক যে জায়গাটিতে অগস্ট মাসে ছিল, সেই জায়গাটিতে আজকে মে মাসের মাঝামাঝি দাঁড়িয়ে সেই জায়গাটি আর সেই জায়গাটিতে নেই। কিন্তু বিএনপি যে পরিবর্তনের ডাক দিয়েছে সেটা কিন্তু 2023-এ নয়, 2016 সালে, ভিশন 2030। এবং আজকে যেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স, প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদ এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসা, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, আমাদের সেপারেশন অফ পাওয়ার, নির্বাহী, আইন এবং বিচার বিভাগকে একেবারে স্বতন্ত্র হিসেবে দেখা, বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি সেখান থেকে বেরিয়ে এসে একটা রেইনবো নেশন তৈরি করা, এবং যেই রাজনৈতিক দলগুলো হয়তো ক্ষমতার রাজনীতিতে বা বলতে গেলে ভোটের রাজনীতিতে অসাধারণ পারফর্ম হয়তো নাও করতে পারে, কিন্তু তারা আদর্শিকভাবে গত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, আদর্শিকভাবে তারা ভোটের জন্য লড়াই করেছে, তারা বিচার বহির্ভূত হত্যা, গুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং তাদের নেতাকর্মীরাও সাফার করেছে, তাদের সকলকে মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার কথা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন। সো পরিবর্তন বা সংস্কারের কথা যেটা এখন অনেক বেশি আলোচনা হচ্ছে, সেটা সর্বপ্রথম বাংলাদেশে 2016 সালে বিএনপি দিয়েছে। ধরুন বিএনপি অসাধারণ পারফর্ম করছে, ধরুন বিএনপি মানুষের ভোটে বারবার ক্ষমতায় আসছে, আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিচ্ছি, বিএনপি অসাধারণ পারফর্ম করছে, বিএনপি বারবার মানুষের ভোটে ক্ষমতায় আসছে, বিএনপি দল হিসেবে এটা কি তার অধিকার নয় যে তার প্রধানমন্ত্রী কে হবে সেটা দলীয়ভাবে সেই ঠিক করবে, তাই না? সো এই দিকটা যদি আপনি চিন্তা করেন এবং বিশ্বের অন্যান্য দেশের দিকেও যদি আপনি তাকান, কোন দল, যে দলটা জয়ী হয়, তার কোন প্রার্থীকে বা তার কোন নেতাকে তিনি তার সামনে রাখবেন, প্রধানমন্ত্রী করবেন, সেটা তো আসলে সেই দলটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সো সেই হিসেবে দেখতে গেলে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ভোটটা ঠিক মতো হচ্ছে কিনা, সিস্টেমটা রান করছে কিনা, ভোটের মধ্যে কোনো রকম কোনো কারচুপি হচ্ছে কিনা। যদি মানুষ ভোট দিতে পারে, আপনি বিশ্বাস করেন মানুষের রায় কখনো ভুল হয় না। বিএনপি যদি পারফর্ম ভালো না করে, ডেলিভার করতে না পারে, মানুষ কিন্তু অটোমেটিক্যালি অন্য কোনো দিকে ঝুঁকবে, অন্য কোনো দলের দিকে ঝুঁকবে। তখন কিন্তু বিএনপি এমনিতেও আর পরপর 2 বার বলেন, পরপর 3 বার বলেন,
আসতে পারবে না ক্ষমতায়, সো প্রধানমন্ত্রী হওয়ারও প্রশ্ন নাই। সো এক ব্যক্তিকে বারবার প্রধানমন্ত্রী হতে হলে তার পারফরমেন্সও কিন্তু আউটস্ট্যান্ডিং হতে হবে, যদি না আপনি রাতের ভোট আমিডামি নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান। আপনার একটা মূল্যায়ন জানতে চাচ্ছিলাম, যেই ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সর্বপ্রথম ক্ষমতায় এসেছিল, সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকারের ভোট, সেটাকে বিএনপি ভালো বলছে না খারাপ বলছে? আপনি কি 2008 নির্বাচনের কথা বলছেন? 2008 নির্বাচন একটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। দেখুন 1/11 সময়ে বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়, -2 ফর্মুলা শুরু হয়, এবং সেই সময়ে ভারতের যিনি কংগ্রেস নেতা ছিলেন প্রণব মুখার্জি, আপনারা যদি তার বইটা পড়েন দি আদার সাইড অফ দি মাউন্টেন, আপনি খুব পরিষ্কার ওখানে মানে বলে দেওয়া আছে যে ওই সময়ে ভারতের পক্ষে হাসিনাকে বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং ওই সময়ে যারা 1/11 কুশীলব আমরা যাদেরকে বলি, তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনের মধ্যে যাওয়া, তাদেরকে কোনো না কোনোভাবে আশ্বস্ত করা যে যদি আওয়ামী লীগ পাওয়ারে আসে তাদের কারো ব্যাপারে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এবং 8 নির্বাচনের পর তো আমরা দেখেছি শেখ হাসিনা শি ওয়াজ ভেরি, তার মানে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আসলে ভালো নির্বাচন হয় না, এটা প্রমাণিত। আমি একটু শেষ করি। শি ওয়াজ ভেরি স্ট্রং অ্যাবাউট 1/11, কিন্তু ওই সময়ে যারা 1/11 ভূমিকা পালন করেছে তাদের কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হয় কি হয় না, এটার উত্তর হচ্ছে মোটা দাগে শব্দটা হচ্ছে অ্যাবসলিউটলি পারফেক্ট, 100% পারফেক্ট কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই, কখনোই হয় নাই। বাট মোটা দাগে একটা বেটার নির্বাচন, যেটা আপনাকে 14, 18 বা 24-এর মতন অদ্ভুত নির্বাচন দিবে না, সেই দিক থেকে তত্ত্বাবধায়ক ইজ আ বেটার সলিউশন। আমি আমাকে দিয়ে তোমাকে উদাহরণ দেই। আমি পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসেছি, কিন্তু আমার বাবা জীবনে কোনোদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি তার নিজের রাজনৈতিক দল পরিচালনা করেছেন, কিন্তু এই দলটিতে আমি এসেছি। আমি এই দলটিকে গত 15 বছর ধরে রিলেন্টলেসলি সার্ভিস দিয়ে গেছি, এবং আজকে এই দলের রিপ্রেজেন্টেটিভ হয়েই কিন্তু আমি তোমাদের সামনে এসে বসেছি। আমাকে 2018 নির্বাচনের পরে একটা মাত্র সংরক্ষিত নারী আসন ছিল। আমার জন্য আমার বাবার লবিংও ছিল না, আমার ভাইয়ের লবিংও ছিল না, আমার কোনো আত্মীয়র লবিংও ছিল না, কিন্তু দল কিন্তু আমাকে চুজ করেছে, এবং আমি সেটার প্রতিদান দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করেছি। সো কি হয়েছে, আমি আমার কাজের মধ্যে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছি যে দলের আসলে আর কোনো উপায় নাই, দলকে চুজ করতে হবে যদি বেটার সার্ভিস চায়।